মায়ের কথায় হাত মুখ ধুয়ে খেতে বসলাম। খাওয়ার সময় বাবাকে বললাম, বাবা, তোমরা বলছিলে আমাদের বিয়ে দিবে, সেটা কবে আর কখন দিবে? আমার কথায় বাবা বললেন, তোমরা যেহেতু একে অপরকে পছন্দ করো, বিয়ে করতে চাও, তাহলে আর দেরি কিসে? 2 দিন পর তো শুক্রবার, শুক্রবারে দেই তোদের বিয়ে। বাবার এরকম কথা আমি খুশি মনে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে ঘরে গেলাম। আমি ঘরে গিয়ে দরজা লাগিয়ে রূপাকে বললাম, রূপা, খুশির খবর আছে। বাবা বলল 2 দিন পর শুক্রবার, আর সেই শুক্রবারে তোমার আমার বিয়ে। আমার কথা অনেক খুশি হলেন রূপা। যাক, তাহলে অবশেষে দুজনেই বিয়ে হবে। এই খুশিতে গল্প করছি আমি। বেশ কিছুক্ষণ গল্প শেষে রূপা বলল, রাত তো অনেক হলো, তুমি ঘুমাও, আমি কালকে আসবো তোমার কাছে। এইবারে রূপা চলে যাও, আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে যথারীতি খাবার খেয়ে দোকানে যাই। রোজ দুপুরের মতো সেই দুপুরেও রূপা আমার কাছে আসে, একটু কথা বলে রাতে দেখা করবে বলে চলে যায়। রূপা চলে যাওয়া আমি সারাটা দিন দোকানে কাজ করে বাড়ির থেকে যেতে থাকি। আমি বাড়ির থেকে যাওয়ায় রূপা আমার কাছে আসছেন। রূপা না আসে আমি ভাবি, আরে রূপা এখন আসছে না কেন? কোথায় ও? ও তো রোজ রাতে এই সময় আমার কাছে আসে, গল্প করতে করতে আমার সাথে আমার বাড়িতে যায়। আজ হঠাৎ কি হলো যে আমার কাছে আসলো না? হয়তো কোনো সমস্যা হয়েছে তাই আসেনি। তাই বেশি চিন্তা না করে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর বাবা বলল, নিষেধ খেতে আয়। বাবার কথায় আমি খেতে আসলাম। তখন বাবা বললেন, তুই যাকে বিয়ে করবি রূপা পরি, ও কোথায়? কাল বাদে পরশু তোদের বিয়ে। তোদের বিয়ে তো আমি দিতে চাচ্ছি, এ তো ওই পরি বা ওর মা বাবা কেউ রাজি কিনা এটা তো জানতে হবে, তাই না? বাবার কথা আমি বললাম, রূপা তো এখন আমার কাছে আসেনি বাবা, ও আসলে তোমার সামনে নিয়ে আসবো, তখন জিজ্ঞাসা করে নিও। আমার কথা বাবা বললেন, ঠিক আছে, আসলে আমাকে বলিস। বাবার কথা আমি খাবার খেয়ে ঘরে খেলাম। ঘরে যাবার পর পরীকে স্মরণ করতে লাগলাম, কিন্তু রূপা কেন জানি আমার স্মরণে সাড়া দিল না। রূপা আমার কাছে আসলেন না। রূপা আমার কাছে না আসায় এবার একটু চিন্তিত হয়ে পড়লাম। রূপা তো রোজ রোজ আমার কাছে আসে, আজ আসছে না কেন? কি হয়েছে ওর? আমি সেটা রূপা যেন অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দোকানে গেলেও রূপা সেই দুপুরে আমার কাছে আসে না। রূপা না আসায় আমি অনেক চিন্তিত হয়ে ওর অপেক্ষা করতে থাকি। কিন্তু সেদিন দিনের বেলাও রূপা আসে না আমার কাছে। আমার তো আর অন্য কোনো জিনপরির সাথে পরিচয় নেই যার মাধ্যমে রূপার খোঁজ নেব। দিনটা কেটে গিয়ে রাত আসলো। রাত আসায় রূপার জন্য অপেক্ষা করছে, কিন্তু রূপা আসছে না। এদিকে রাতে বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, কিরে, তুই না বললি পরির সাথে আমার কথা বলাবি? কাল শুক্রবার তোদের বিয়ে, কথা না বললে কিভাবে বিয়ে দেব? বাবার কথা আমি একটু মন খারাপ করে বললাম, আসলে বাবা, গতকাল থেকে রূপা কেন জানি আমার কাছে আসছে না। আমার কথায় বাবা একটু অবাক হয়ে বললেন, তাই নাকি? ওর রাজ্যে বা পরিবারে কোনো সমস্যা হয়নি তো আবার? সেটা তো জানি না বাবা, আমি তো অন্য কোনো উপায়ে খোঁজ নিতেও পারছি না। আমার এরকম কথায় বাবা বললেন, আচ্ছা, রূপার বাবা সত্যি রাজি তো? এমনও তো হতে পারে রূপার বাবা রাজি না, তাই জোর করে রূপাকে আটকে রেখেছে। বাবার কথা আমি চিন্তিত মনে বললাম, সেটা তো জানি না। রূপা তো বলেছিল ওর মা বাবা রাজি, তাহলে এরকম কেন করবে? আমার কথা বাবা বললেন, যা ঘরে যান, গিয়ে ঘুমা, চিন্তা করিস না, তোর এর মাঝে রূপা আসলে আমাকে ডাক দিস। বাবার কথায় ঘরে গিয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, এসব কি হচ্ছে? কাল রূপার সাথে বিয়ে, আর তার আগে ওর খোঁজ নেই। রূপা কোথায় আছে, কেমন আছে সেটাও জানি না। এসব ভাবছি আর চিন্তা করছি, চোখে ঘুম আসছে না। এভাবে কেটে গেল অনেকটা সময়। ঘড়িতে তখন রাত 2টা। এরকম একটা সময়ে আমার বাড়িতে একটা আওয়াজ পেলাম, কেউ আমার বাবার নাম ধরে ডাকছে। কেউ বাবার নাম ধরে ডাকে। আমি দরজা খুলে বাইরে বের হয়ে অবাক হয়ে গেলাম, কারণ বাইরে দাঁড়িয়ে আছে কয়েকটা জিনের মাঝে দাঁড়িয়ে রূপার বাবা। রূপার বাবাকে দেখে আমি সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে ওরা বলল, তোমার মা বাবাকে ডাকো। ওনার কথায় মা বাবাকে ডাকলে মা বাবা দরজা খুলে ওদের দেখে ভয় পেয়ে আমার দিকে তাকালো। আমি তখন বাবাকে বললাম, বাবা, উনি রূপার বাবা। আমার কথায় বাবা রূপার বাবাকে সালাম দিয়ে বললেন, ভেতরে আসুন, বসুন। বাবার কথায় রূপার বাবা বললেন, না, বসবো না, আপনার কাছে আসলাম একটা কথা বলতে। তখন বাবা বললেন, বলেন, কি কথা বলুন। বাবার কথায় রূপার বাবা বললেন, আমার মেয়ে রূপা কোথায়? রূপার বাবার এরকম কথায় আমি অবাক হয়ে বাবার দিকে তাকালে বাবা বললেন, আপনার মেয়ে রূপা কোথায় আমি কিভাবে জানবো? আমি তো নিষাদকে জিজ্ঞাসা করেছিলাম রূপা কোথায়। রূপা নাকি 2 দিন ধরে আসছে না। বাবার কথা শেষ না হতেই আমি রূপার বাবাকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ বাবা, ঠিক বলেছে, রূপা কেন জানি 2 দিন ধরে আমার কাছে আসছে না। আমি অনেক স্মরণ করেছি রূপাকে। আচ্ছা, রূপা কোথায়, আমার কাছে আসছে না কেন? আমার কথায় রূপার বাবা যা বলল
সেটা শুনে আমি আকাশ থেকে পড়লাম। রূপার বাবা মাকে বললেন, রূপা তোমার কাছে কিভাবে আসবে বলো? রূপাকে তো বন্দি করা হয়েছে। রূপাকে বন্দি করেছে তোমার বাবা। কি? আপনি কি বলছেন এসব? বাবা করেছে মানে? এই বলে বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা উনি কি বলছে এসব? তখন বাবা বললেন, না না, এইসব কি বলেন, আমি রূপাকে বন্দি করতে কেন যাব? তখন রূপার বাবা আমার বাবাকে বললেন, দেখুন আমি একজন জিন, সাধারণ কোনো জিন না, জিনের সর্দার আমি। আমার সামনে অভিনয় করবেন না। আমি আপনাকে বুঝে বলছি, আমার মেয়েকে যার মাধ্যমে বন্ধ করেছেন তার মাধ্যমে ছেড়ে দিন। রূপার বাবার এমন কথায় আমার বাবা বললেন, বারবার এসব কি বলছেন? আপনাকে বলছি না আমি আপনার মেয়েকে কিছু করিনি। আমি তো নিষাদ রূপাকে কালকে বিয়ে দিতে চাইছি, তার আমি কেন ওদের বন্দি করব? বাবার কথার উপর বাবা এবার একটু রেগে গিয়ে বললেন, আপনাকে বললাম না অভিনয় করবেন না। আমি খোঁজ খবর নিয়ে কথা বলছি। আমি আপনাকে 2 দিন সময় দিলাম। 2 দিনের মধ্যে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে না দিলে আপনাকে সব আপনার পুরো পরিবারকে শেষ করে দেব। কথাটা বলে এক একে সবাই বাতাসে মিশে যায়। পরে চলে যাবার পর আমি অবাক হয়ে বাবাকে বলি, বাবা এসব কি শুনছি? তাহলে তুমি বন্দি করেছো রূপাকে? আমার কথায় বাবা বললেন, তুইও রূপার বাবার মতো শুরু করলি। আমি কিছু করি না, আমি তো এসব জানি না। বাবা তুমি না জানলে রূপার বাবা এসব বললো কেন? রূপার বাবা একজন জিন, উনি না জেনে তোমাকে এসব বলতে আসবে কেন? বাবা তোমাকে অনুরোধ করি, রূপাকে কি করেছো বলো? আমার কথায় বাবা এবার রেগে গিয়ে বললেন, বললাম না আমি কিছু জানি না, আর জানলেও বলবো না। বাবার এরকম কথা আমি একটু রেগে গিয়ে বলতাম, তাহলে বুঝিয়ে দিলা এই কাজ তুমি করেছো তাই না? কেন করলে এমনটা? আমার কথায় বাবা রেগে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি একজন কবিরাজকে দিয়ে বন্ধ করেছি রূপাকে, কারণ আমি পরীক্ষা কখনই তোর বউ হিসেবে মানি না, মানতে পারি না। যখন বললি রূপাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, তখন বুঝতে পারছিলাম ঘটনা কি। আমি তখনই তোকে জোরাজুরি করলে তোকে পড়ি নিয়ে যেত আর বিয়ে করতো। তাই তো বুদ্ধি দিয়ে ঠান্ডা মাথায় কাজ করেছি। আমি একজন কবিরাজকে দিয়ে রূপাপুরীকে বন্ধ করিয়েছি। একজন এখন কবিরাজ এক পরীকে বন্দি করেছে, না মেরে ফেলেছে জানি না। আমার মনে হয় কবিরাজ রূপাকে মেরে ফেলেছে। বাবার মুখে এরকম কথা শুনে আমি একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যাই। আমার হুঁশ ফেরে 2 দিন পরে। 2 দিন পরে আমার হুঁশ ফেরে, আমি কান্না করতে থাকি। এটা কি হলো? রূপা কোথাও কি সত্যি মারা গেছে নাকি ওকে বন্দি করে রাখা হয়েছে? আমি বারবার বাবাকে বলতে থাকি সে কবিরাজের কাছে গিয়ে রূপাকে বন্দি থেকে মুক্ত করে দিতে, কিন্তু আমার কথায় বাবা এসব কিছু করতেন না। বাবা শুধু বলতেন, পরের কথা বলে যা, তোকে কোনো মেয়ে দেখে বিয়ে করাবো। বাবার এরকম কথা আমি রেগে গিয়ে বলতাম, না আমি রূপাকে ছাড়া কাউকে বিয়ে করব না। এবার আমি খাওয়া দাওয়া ছেড়ে দিই। আমাকে খাবার দিলে খেতাম না, সবসময় কান্না করতাম। এভাবে একটা দিন কেটে গেল। একদিন পর শুরু হলো আমার মাথার যন্ত্রণা। জানি না আমার মাথা কেন যন্ত্রণা করত। আমার মাথা যন্ত্রণা করার সময় মাথা চেপে ধরে চিৎকার করতাম, উল্টাপাল্টা কথা বলতাম। আমার এরকম অবস্থা দেখে মা বলল, বাবা নিষাদ কি হয়েছে তোর, তুই এরকম করছিস কেন? মায়ের কথা আমি বললাম, কিছু না মা, তুমি যাও, আমাকে একা থাকতে দাও। আমার কথায় মা আমার মাথায় হাত বুলিয়ে বলে, তুই জানি কেমন করছিস, কি হয়েছে তোর বল। মায়ের কথা আমি বললাম, মা মাথা যন্ত্রণা করছে, জানি না কেন হঠাৎ এরকম হচ্ছে, কিসব উল্টাপাল্টা বলছি। তুমি দয়া করে বাবাকে বুঝিয়ে বলো না আমার পরীকে মুক্ত করে দিতে। আমার কথায় মা বললেন, তুই শান্ত থাকার চেষ্টা কর বাবা, নইলে কোনো সমস্যা হবে। আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো, চিন্তা করিস না। কথাটা বলে মা চলে গেলেন। মা চলে যাওয়ার পর একটু পর গফুর চাচা আসলেন আমার কাছে। গফুর চাচা এসে আমার এরকম অবস্থা দেখে বললেন, কিরে তোর ঘরেরও নিজের এই অবস্থা করে রেখেছিস কেন? তুই 2 দিন ধরে দোকানে যাচ্ছিস না, ভাবলাম তোর কিছু হলো কিনা। তুই ঠিক আছিস তো? গফুর চাচার কথায় সব ঘটনা ওনাকে খুলে বললাম। সব শুনে গফুর চাচা অবাক হয়ে বললেন, তোর বাবা এটা কি করলো? এরকম একটা কাজ করতে পারলো? তুই তোর বাবাকে অনুরোধ কর পরীকে যেন মুক্ত করে দেয়। চাচার কথা জবাব আমি বললাম, সেটা কি বাদ রাখছি? বাবাকে অনেক বোঝাচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কি করবো আমি? পরীকে ছাড়া আমি বাঁচবো না। এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। আমার কথা গফুর চাচা আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন, আমার সাথে বাইরে চলো, আমি তোকে না একজন কবিরাজের কাছে যাব। তোর মা বাবা জিজ্ঞাসা করলে বলবি চাচির সাথে একটু দোকানে যাচ্ছি, একটু পরে চলে আসবো। গফুর চাচার কথা একটা সান্ত্বনা পেয়ে তাই করলাম। গেঞ্জিটা গায়ে দিয়ে গফুর চাচির সাথে বাইরে যাবার সময় মা বাবা জিজ্ঞাসা করলে ওদের বললাম, ঘরে ভালো লাগছে না, চাচির সাথে একটু দোকানে যাই, একটু পর চলে আসবো। এই বলে গফুর চাচার সাথে দোকানে যাবার নাম করে চলে গেলাম একজন কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে যাবার পর গফুর চাচা কবিরাজকে আমার ও রূপার বিয়ে বিষয় সবকিছু খুলে বললেন।
সব শুনে কবিরাজ বললেন, একটু অপেক্ষা করুন, আমি খোঁজ নিয়ে দেখি কিছু জানতে পারি কিনা। এবার কবিরাজ তার জিনের মাধ্যমে খোঁজ নিয়ে আমাদের বললেন। আমি আমার জিনকে দিয়ে খোঁজ নিলাম। সবকিছু খোঁজ নিয়ে আমার জিন রূপার বিষয়ে তেমন কিছু বলতে পারবো না। রূপা যে কোথায় আছে, কার কাছে আসে, এটা আমার জিন খোঁজ নিতে পারলেন না। রূপার বিষয়ে কিছু জানতে না পেরে আমার জিন বললেন, রূপাকে নিশ্চয়ই কালো জাদু নইলে কোনো মাঝারের সাহায্যে বন্দি করে রাখা হয়েছে। এখন এটা কে করেছে সেটা জানতে পারিনি। কবিরাজের কথা আমি যেন আরো চিন্তিত হয়ে পড়লাম। মাথাটা তখনই ঘুরতে লাগলো। মাথা ঘুরতে তাকায় গুফুর চাচাকে বললাম, চাচা আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যাও। আমার কথায় গুফুর চাচা তাই করলেন, আমাকে নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার মা বললেন, কি হয়েছে নিশাদের, কি হয়েছে? মা বাবার কথায় গফুর চাচা বললেন, হঠাৎ ওর মাথা ঘুরতে থাকে, তাই ওকে ধরে নিয়ে বাড়িতে আসলাম। গফুর চাচার কথায় মা আমাকে নিয়ে ঘরে গিয়ে আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আমাকে শুইয়ে দেওয়ার পর গফুর চাচা বা আমার সামনে আর কিছু না বলে বললেন, নিষেধ আমি আসছি, আমার কালকে সময় পেলে আসবো। এইবারে গফুর চাচা চলে গেলেন। এদিকে আমি শুয়ে আছি বিছানায়, মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, বাবা পাশে বসে আছে। এমন সময় রূপার বাবা আসলেন সেখানে। উনি এসে বললেন, 3 দিন আগে এসে বলেছিলাম আমার মেয়েকে যেন মুক্ত করে দেয়া হয়, কিন্তু আজ 3 দিন হয়ে গেল, আমার মেয়েকে মুক্ত করে দেয়া হলো না কেন? কোথায় আমার মেয়ে? রূপার বাবার কথায় আমার বাবা বললেন, আপনার মেয়ে কোথায় আমি কিভাবে বলবো? 3 দিন আগেই আপনাকে বলেছি আমি কিছু জানি না এসব বিষয়। আপনার মেয়ে রূপা কোথায় আমি জানি না, তাই দয়া করে আমাদের এসব কিছু বলতে আসবেন না, চলে যান এখনই। বাবার কথায় রূপার বাবা বললেন, কেন এসব করছেন? আচ্ছা আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিবেন না তো ঠিক আছে, আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিয়েন না, তবুও দয়া করে আমার মেয়েটাকে মুক্ত করে দিন। রূপার বাবার কথা বললেন, আমি তো আপনার মেয়েকে বন্দি করিনি, তাহলে মুক্ত করব কিভাবে? এদিকে তখন আমি বলে উঠলাম, মিথ্যা, বাবা মিথ্যা বলছেন, বাবা এই কাজ করেছেন, রূপাকে একজন কবিরাজের মাধ্যমে বন্দি করেছেন। আমার কথায় বাবা বললেন, চুপ থাক, তোর মাথায় সমস্যা, অসুস্থ, তাই এইসব বলবার বলছিস। এই বলে বাবা রূপার বাবাকে উদ্দেশ্য করে বললেন, আপনি চলে যান, আপনার মেয়ে রূপার কথা আমি জানি না। তখন রূপার বাবা বললেন, আমার মেয়েটা বন্দি, এই জন্য আমি কিছু করতে পারছি না, আপনাকে আরেকবার সুযোগ দিলাম, আমার মেয়েকে মুক্ত করে দিন, এরপর কখনো আপনার কাছে আসলে আর ফিরে যাব না। হয় আমার মেয়েকে নিয়ে যাব, না হয় আপনার জান কেটে নেব। কথাটা বলে চলে যায় রূপার বাবা। উনি চলে যাবার পর বাবা বলেন, যে দাই খাবার খেয়ে নে। বাবার কথা আমি বললাম, আমি কিছু খাবো না, আমার রূপাকে আপা আমাকে মুক্ত করে দাও, যতদিন না মুক্ত করবা ততদিন খাবার খাবো না, মানে না। এই বলে রাগ করে শুয়ে পড়লাম আমি। পরের দিন সকালে আমার শরীর আরো অনেক খারাপ করলো, আমার মাথা প্রচন্ড যন্ত্রণা করতে লাগলো। এরকম অবস্থায় সহ্য করতে না পেরে আমি চিৎকার করতে লাগলাম। আমার অবস্থা খারাপ দেখে মা বাবাকে আমাকে হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার আমি শরীর ও মাথায় সিটি স্ক্যান করার পর মা বাবাকে বললেন, আপনার ছেলের অবস্থা কিন্তু ভালো না, ওর ব্রেনে একটা আঘাত পেয়েছে, কোনো বস্তুর আঘাত না, কথার আঘাত। ওর ব্রেনে আঘাত পাওয়ার কারণে দিন দিন খারাপের দিকে চলে যাবে। এভাবে চললে সামনে হয়তো কোনোদিন আপনাদের ছেলে পাগল হয়ে যাবে। এখনো তেমন ক্ষতি হয়নি, এখন চিকিৎসা করালে ও আপনার ছেলেকে খুশিতে রাখলে আল্লাহর রহমতে ও সুস্থ হয়ে উঠবে। এ বলে ডাক্তার আমাকে ওষুধ দিয়ে দেন আর বলেন আমি যেন হাসি খুশি থাকি। ডাক্তার এরকম কথায় মা কান্না করতে থাকেন। মা কান্না করতে করতে বাবাকে বলেন, এরপর কি চুপ করে থাকবেন? আপনার কি ছেলেটার প্রতি একটু মায়া হয় না? মায়ের কথায় বাবা তার ভুল বুঝতে পারে। তখন বাবা আমাকে বলেন, নিশাদ চাও তো কিনে কবিরাজের কাছে যাব। এই বলে হাসপাতাল থেকে সোজা আমাকে ও মাকে নিয়ে বাবা চলে গেলেন সেই কবিরাজের বাড়িতে, যে কবিরাজ রূপাকে বন্দি করেছে। সেই কবিরাজের বাড়িতে যাবার পর যেটা শুনলাম সেটা শোনার আশা আমরা করিনি। সেখানে গিয়ে জানতে পারলাম 3 দিন আগে কবিরাজ মারা গেছে। কবিরাজ মারা গেছে কথাটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখন বাবা অবাক হয়ে কবিরাজের বউকে বলল, কবিরাজ কিভাবে মারা গেল? তখন কবিরাজ বউ বলেন, অসুস্থ হয়ে। ওনার কথায় বাবা বলেন, এখন কি হবে? আমি কবিরাজকে দিয়ে রূপাকে বন্দি করেছি। একমাত্র কবিরাজ বলতে পারত রূপাকে বন্দি করে কোথায় রাখা হয়েছে। বাবার কথা আমি সেখানে মাথায় হাত দিয়ে বসে পড়ি। এটা থেকে মা বাবা আমাকে ধরে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। এখন কি হবে? সে কবিরাজ রূপাকে বন্দি করে কোথায় রাখছে?
সেটা তো উনি ছাড়া কেউ বলতে পারবে না। তাহলে এখন কি হবে? এদিকে আমি বাড়িতে সজোরে কান্না করতে থাকি। রূপা কোথায় হারিয়ে গেল। আমি কান্না করছি, বাবাকে দোষারোপ করছি। আমার কথায় বাবা বলছে বাবা নেশার দেয়। আমি মানছি, আমি স্বীকার করছি পরীকে সেই কাজের মাধ্যমে আমি বন্দি করেছি। আমি তো আমার ভুল বুঝতে পারছি, তাই না? আমার ভুল বুঝতে পেরে তোকে নিয়ে কবিরাজের বাড়িতে পর্যন্ত গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম কবিরাজ মারা গেছে। এখন কবিরাজ মারা গেলে আমি কি করবো বল? বাবার কথা আমি বললাম, তুমি তো অন্য কবিরাজদের রূপাকে বন্দি করাতে পারো। তোমাকে বিশ্বাস করি না বাবা, তুমি কেন এমনটা করলে? এইবারে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে কান্না করছি। এদিকে সেদিন রাতেও রূপার বাবা আমাদের বাড়িতে আসেন। রূপার বাবা আসায় আমার বাবা এবং এবার মাথা নত হয়ে বললেন, দেখুন, এতদিন আপনাকে মিথ্যা বলেছিলাম। আসল সত্যিটা হলো আমি একজন কবিরাজকে টাকা দিয়েছিলাম, আপনার মেয়ে রূপাকে বন্দি করিয়েছিলাম। কিন্তু আর সে কবিরাজের বাড়ি থেকে জানতে পারি সে কবিরাজ বেঁচে নেই, ও মারা গেছে। এখন তো আমরাও জানি না আপনার মেয়ে কোথায় আছে এবং কিভাবে আছে। বাবার কথা রূপার বাবা বললেন, এখন কি হবে? আমি তো আমার মেয়ের খোঁজ পাবো না। আমি যদি আমার মেয়ের খোঁজ না পাই তাহলে আপনাকে ছাড়বো না। কথাটা বলে রূপার বাবা চলে গেলেন। এদিকে এরপর থেকে আমি সবসময় মন খারাপ করে থাকতাম, খাবার খেতাম না। আমি খাবার না খাওয়াই মা বাবা আমাকে অনেক অনুরোধ করে, পায়ে পর্যন্ত পড়তে চাই আমি যেন কিছু খেয়ে ওষুধগুলো ঠিক মতো খাই। যত কষ্টে থাকি মা বাবার এরকম অনুরোধ কিভাবে ফেলি, তাই কোনো উপায় না পেয়ে একটু করে খাবার খেয়ে ওষুধ খাই। আমি প্রতিনিয়ত রূপার জন্য অপেক্ষা করি, কিন্তু রূপা আর আমার কাছে আসে না, ওর কোনো খোঁজও পাই না। এভাবে কেটে যায় একদিন দুদিন করে 2টা মাস। এই 2 মাসে আমি সবসময় রূপার অপেক্ষা করতাম, ওর জন্য কান্না করতাম। মা বাবা অন্য কোথাও বিয়ে দিতে চাইলে করতাম না। 2 মাস পর এক বিকালের ঘটনা, বসে আছে একটা নদীর কিনারা একা একা, আশেপাশে কেউ নেই। আমি বসে এমন সময় আমার পেছনে কিছু একটা আওয়াজ পেয়ে ঘুরে তাকালাম। পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম রূপার বাবা ও তার পেছনে 2জন জিন দাঁড়িয়ে আছে। আমি ওনাকে দেখে সালাম দিয়ে উঠে দাঁড়ালাম। তখন রূপার বাবা ওনার পেছনে থাকা জিন দুটোকে বললেন, তোমরা চলে যাও। রূপার বাবার কথায় ওই জিন দুটো চলে যাওয়ায় উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, কেমন আছো? ওনার কথা জবাবে আমি বললাম, আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনি অনেকদিন পর আসলেন, আপনাকে অনেকবার স্মরণ করেছে, আসেননি। আপনি কি রূপার কোনো খোঁজ পেয়েছেন? রূপা কেমন আছে, কোথায় আছে? আমার কথায় রূপার বাবা বললেন, তুমি হয়তো শোনোনি, রূপা অনেক আগে মারা গেছে। ওনার কথায় আমি হাউমাউ করে কান্না করতে লাগলাম। আমার এরকম কান্না দেখে রূপার বাবা বললেন, খেতো না, আমার কথা শোনো, চুপ করো। রূপা মারা যায়নি, আমি তোমাকে পরীক্ষা করার জন্য কথাটা বললাম। শোনো, আমি বলছি। ওনার কথায় কান্না থামিয়ে বললাম, রূপা বেঁচে আছে, সত্যি কেউ বেঁচে আছে? আমার কথায় রূপার বাবা বললেন, হ্যাঁ, রূপা বেঁচে আছে, আর অনেক আগে থেকে রূপা আমার কাছে আছে। ওনার কথায় অবাক হয়ে বললাম, অনেক আগে থেকে আছে মানে কি? আমি তো কিছু বুঝছি না। আমার কথায় রূপার বাবা বললেন, শোনো, তোমার বাবা যে রূপাকে তোমার সাথে বিয়ে দিবেন এটা আমি বুঝতে পারছিলাম। তোমার বাবা মনে করতেন রূপা বেঁচে থাকলে তুমি ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তাই তোমার বাবা একজন কবিরাজের কাছে যান, আর কবিরাজকে টাকা দিয়ে রূপাকে বন্দি করতে বলে। তোমার বাবার টাকা খেয়ে কবিরাজ রূপাকে বন্দি করতে গেলে আমি আসি সেখানে, আর কবিরাজকে আঘাত করে আহত করে রূপাকে নিয়ে আমার প্রাসাদে যাই। আমি রূপাকে নিয়ে আমার প্রাসাদে যাবার পর রূপার উপর এমন মায়া জাদু করি যার ফলে রূপা তোমাকে বা তোমার পরিবারকে দেখা দিতে পারে না। আমার আঘাতে ওই দিন কবিরাজ অসুস্থ হয়ে মারা যায়। নিশাদ, তোমার বাবার ব্যবহার দেখে আমিও চাইতাম না তোমার সাথে রূপার বিয়ে হোক। তাই রূপাকে আমার কাছে রেখেও মাঝে মধ্যে তোমাদের বাড়িতে যেতাম। তোমার বাবাকে বলতাম, রূপা কোথায়, ওকে ফিরিয়ে দিন। তোমার বাবা মনে করতো রূপা কবিরাজের কাছে বন্দি, কিন্তু রূপা যে আমার কাছে এটা তোমার বাবা জানতেন না। ওই ঘটনার পর আমি চাইনি রূপা তোমার সাথে দেখা করুক, তোমার সাথে রূপার বিয়ে হোক। কিন্তু রূপার প্রতি তোমার ভালোবাসা দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। তুমি 2টা মাস সবসময় রূপার জন্য অপেক্ষা করেছ, ওর জন্য কান্নাকাটি করেছ। তোমার এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে তোমার ভালোবাসাকে তোমার কাছে ফিরে দিলাম। এ বলে রূপার বাবা বাতাসে নিশিদানা সেখানে আসেন। রূপা আসায় দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরি। রূপা আমাকে জড়িয়ে ধরে এবং কান্না করতে থাকে, আমিও কান্না করতে থাকি। কান্না করতে করতে রূপাকে বলি, রূপা তুমি আসছো? আমার কথা রূপা বলে, হ্যাঁ, আমি তোমার কাছে ফিরে আসছি। আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না।
রূপা ও আমি একে অপরকে ফিরে পেয়ে কথা বলছি এমন সময় মা বাবা আসে সেখানে। মা বাবা আসায় আমি রূপার সামনে গিয়ে দাঁড়াই। এমন সময় বাবা বলেন, বাবা নিশাদ, ভয় পাসনি, আমি রূপার কিছু করব না। আমি তো আমার ভুল বুঝতে পারছি, তাই না? আমি মন থেকে তোদের মেনে নিয়েছি। আমি রূপার বাবাকে বলে তোদের বিয়ে দেব। বাবার কথায় আমি ও রূপা খুশি হয়ে আমাদের বাড়িতে চলে যাই। এই ঘটনা 2 দিন পর আমার বাবা আর রূপার বাবার সাথে কথা বলে আর আমারও রূপার বিয়ে দেন। একটা অপূর্ণ ভালোবাসা শেষমেশ এসে পূর্ণতা পায়। গল্পটা এখানে শেষ করলাম। কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে।